6 মাসের বড়া পেট নিয়ে মুখে কাপড় পেঁচিয়ে গাড়িতে বসে আছি। ভাবতেই ঘৃণা লাগছে, যাকে ভালোবেসে নিজের বাড়ি ত্যাগ করলাম, মা বাবাকে ত্যাগ করলাম, আজ সে আমাকে রাখবে না। আমার পেটের সন্তানকে সে নষ্ট করার জন্য তার মা আর বোনকে বলে দিয়েছে অনেক আগে। প্রেমের বিয়েতে নাকি স্বামী স্ত্রীর অনেক মনের মিল থাকে। এ কথা আমাদের লোকসমাজে খুব প্রচলিত, কিন্তু এর বাস্তবতা কি আসলেই সবসময় সত্যি হয়? সবুজের সঙ্গে বিয়ের আজ 3 বছর। 3 বছরে সবুজের সঙ্গে প্রথম 1 বছর খুব সুখেই কেটেছে। আমাদের ছোট্ট টোনাটুনির সংসারে খুব ভালোই কেটেছিল। সবুজ টিউশন করিয়ে যা মাইনে পেত তা দিয়ে ভালো চলতো আমাদের। কিন্তু সবুজের সংসারের মানে আমার শ্বশুর বাড়িতে দিতে গেলে টান পড়ে যেত। সবুজের সঙ্গে টানা 1 বছর ঢাকায় থাকার পর এই সমস্যায় পড়ে যাই আমরা। সবুজ বাড়ির বড় ছেলে, একমাত্র উপার্জনকারী পুরুষ মানুষ, তাকেই সংসারে হাল ধরতে হবে। সবুজ আমাকে এই চিন্তা করে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল। সবুজের হঠাৎ বাড়িতে পাঠিয়ে দেওয়াটা আমার কাছে খুব ঝটকা লাগার মতো ছিল। আমি শহুরে বেড়ে ওঠা মেয়ে, কখনো গ্রামের খড়ি, কাঠের, মাটির উনুন ধরানো চুলোয় রান্না করিনি, কখনো জল থই থই পুকুরে গোসল করিনি, কখনো কড়া রোদে বাড়ির উঠোনে খড় কিংবা পাকা ধান শুকোতে দেইনি। সেই মেয়ে হয়ে আমি কিনা গ্রামে থাকব? কি করে থাকব? সকল চিন্তা ভাবনাকে ঝেড়ে ফেললাম স্বামীর দিকে তাকিয়ে। সবুজ না বড্ড আদুরে। যখন তার কাছে আমি আমার চিন্তার কথা বলতাম, সে সহজে হেসে দিয়ে বলতো, এত চিন্তা করো না, মা আর মিনা আছে না, ওরা তোমাকে দেখে রাখবে। আমার বোন মিনাই পারে রাজ্যের যত কাজ একাই সামলাতে, বুঝলে? তুমি নতুন বউ, তারা কি তোমাকে খাটিয়ে মারবে বেশি? তারা বোঝে সব। আমার মাকে একটু মানিয়ে নিয়ে চলার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি সবুজের মন ভুলানো কথায় তৃপ্তিতে তার বুকে মুখ গুজে থাকতাম। বয়সটা আমার বাড়লেও আবেগ আমার ছিল চঞ্চলা কিশোরীর মতো। প্রাণপ্রিয় স্বামীর মধুর কথায় আর রাতের শিহরণ মাখা ভালোবাসায় ডুবে যেতাম তখন, ভুলেই যেতাম যে ভালোবাসায় আমি ডুবছি, সেই ভালোবাসায় যদি চিরদিনের মতো আমাকে অতল গভীরে টেনে নিয়ে যায়, না, তখন আমি এসব ভাবতাম না। সবুজের কথা মতো সবুজের সঙ্গে গ্রামের বাড়িতে এসে পড়লাম। ঢাকায় জন্ম হওয়া আর বেড়ে ওঠা মেয়ে থেকে গ্রামে এসে পল্লীবধূর রূপ ধারণ করলাম। শাশুড়ি মায়ের থেকে একে একে শিখতে লাগলাম ঘরদোর আর গ্রামের জীবনযাত্রার কাজ। উনি আমাকে কাজ শিখাতেন ঠিকই, কিন্তু মনের দিক দিয়ে একদম মেনে নেয়নি। সবুজের সামনে তিনি হয়ে উঠতেন আদর্শ শাশুড়ি। সবুজ বেরোলেই তার রূপখানা যেন ঝলমল করে বড্ড কুৎসিত আর বেমানান লাগতো। আমার খুব অবাক লাগতো এই ভেবে, এক মানুষ কত রূপে রূপান্তরিত হয়। ননদিনী আমার সঙ্গে খুব একটা মিশতে চাইতো না, কথাও ঠিক করে বলতো না। একদিন আমি তাকে সামনে নিয়ে বসে বললাম, মিনা, তুমি কি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট? না, দেখো, আমি অবুঝ হলেও মানুষ। তুমি যেভাবে চলতে পারো বা পছন্দ করো, আমি হয়তো তেমনভাবে চলি নাই, তাই আমাকে তুমি পছন্দ করো না। ভাবি, আমি তোমার সঙ্গে রেগে আছি, এটা তুমি কি বলছো? সেটাই তো বলছি। রেগে বা কোনোভাবে অসন্তুষ্ট থাকলে মানুষ একজন মানুষকে এড়িয়ে চলে, কিন্তু তুমি কেন আমার সঙ্গে কথা বলো না? দেখো ভাবি, এইসব কথা বললে কোনো লাভ নেই। তুমি বড় লোকের ঘরের দুলালি, আমরা ছোট ঘরের। আমার ভাই দেখতে সুন্দর, হ্যারে আমরা কোনো ভালো ঘরে বিয়ে দিলে আজকে রাজরানী হয়ে আমার মা থাকতে পারত। কিন্তু তোমাকে আমার ভাই বিয়ে করে কি করলো? একদম পালিয়ে নিয়ে আসলো বাবার বাড়ি থেকে, কিছুই নিয়ে আসে নাই। তুমিও এমন বেকুবের বেকুব। মানুষ বাবার বাড়ি থেকে পালিয়ে আসলে গহনা নিয়ে আসে, টাকা পয়সা কিছু নিয়ে আসে, তুমি কিছুই নিয়ে আসোনি।
অবশ্য এতে বেকুব পরিচয় দেওয়া যায় না, বুদ্ধিমত্তারই পরিচয়। ভেবেছিলে ছেলে ছাত্র হিসেবে ভালো, টিউশন করিয়ে ভালো মাইনে পায়। এই ছেলের হাত ধরেছি, তাহলে আমি আমার বাবার সম্পত্তি কেন নিব, কেন হাত দিব, তাই না? এই ছিল তোমার বুদ্ধি। মিনা, এগুলো তুমি বলতে পারলে? আমি তোমার ভাইকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে মিনা। এমন ভালোবাসাবাসি কত দেখেছি। ভালোবাসা বিয়ের আগেই থাকে, বিয়ের পর সব শেষ। মিনার কথা আমি অবাক হয়ে চেয়ে আছি। মিনা আমাকে এতগুলো কথা শুনিয়ে দিল। আমি কি সবুজের সাথে বিয়ে করে আসলেই ভুল করলাম? মিনা সেদিন এসে কথার পর মিনা যেন আরো পিছনে পড়ে রয়েছে আমার। সবুজ বাড়িতে এলে আমি তাকে কিছুই বলতাম না। আমি শুধু চাইতাম সবুজ অন্তত বাড়িতে এসে এগুলো দেখে কষ্ট না পেয়ে বসে। কেউ না জানুক, আমি তো জানি আমার স্বামী কত কষ্ট পায় তার মা আর বোনদের চিন্তা করে। মা বোনের কষ্ট দেখলে তার খুব কষ্ট হতো। যেখানে 8-10টা ছেলে প্রেমিকাকে নিয়ে পার্ক অথবা কোনো রেস্টুরেন্টে নিয়ে রোমান্টিক কথায় মজে যেত, সেখানে সবুজ আর আমার মধ্যে আমাদের গভীর প্রেমালাপেও সবুজ তার মা আর বোনের কথা বলতো। আমি সেগুলোকে নিয়ে বিরক্ত হতাম না। সে ঘরের বড় সন্তান, তার সংসারের প্রতি মায়া থাকবে, বোনের প্রতি টান থাকবে। আমি সেখানে কেন বাধা দিব? প্রতিটা মুহূর্তে আমার জীবন দুর্বিষহ হয়ে উঠছে। কথায় কথায় খোটা, আজ মিনা তো কাল শাশুড়ি মায়ের। সবুজও আজকাল বাড়িতে আসলে আমার সঙ্গে কথা বলে না। রাতের সোহাগটুকু সে নিজের মতো কাটিয়ে আমার কাছ থেকে সরে যায়। সকাল হওয়ার পর আবার আগের মতোই চলতো। আমি চাতক পাখির মতো তার দিকে চেয়ে থাকতাম, কখন সে আমার দিকে ফিরে বলবে, বিভাবতী কাছে এসো, তোমার হাতের নরম স্পর্শে আমার পিঠটা একটু মালিশ করে দাও। খুব ধরেছে পিঠটা আমার, টনটন করছে। কখনো বা রাতে বলবে, বিভাবতী 1 কাপ চা নিয়ে আসো তো, ঘুমটা বড্ড বেড়েছে। আমার সবুজ আর আমাকে এই কথাগুলো আর বলে না জানেন। আমি বুঝতে পারলাম আমার সংসার আর আগের মতো নেই। স্বামী নিয়েই তো সংসার, সেই স্বামীই তো আমার হলো না। সবুজের এই ব্যবহার আর এই অশান্তির মাঝে আমি এক দারুণ সুখবর পেলাম। আমি মা হব, এই বুঝে সুখ পাখি আমার কাছে ধরা দিবে। কিন্তু হায়, এ যে মরিচিকা, সুখ তো নয় গো। একদিন সবুজ ফোন করে বলল, কার সাথে শুয়েছিলি? এই বাচ্চা কার? রায়হানের? ওই হারামিরা আমি পরে দেখব। আগে তোরে বলি, এই বাচ্চা ভালোই ভালোই নষ্ট করবি, না হলে আমি তোর বাচ্চা সহকারে কবরে উঠামো। সন্ধ্যা 6টার দিকে শাশুড়ি মায়ের ঘরের সামনে এলাম আমি। এসেই দেখি শাশুড়ি মা আমার ননদের সাথে বলছেন, তোর ভাই বলছে আজকে রাতের মধ্যে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইয়া দিতে। হাত পাগুলো দড়ি দিয়ে বেঁধে গলায় একটা প্যাঁচ দিলেই শেষ। নদীর পাড়ে ফেলে দিতে বলছে। আম্মা আস্তে কথা বলো, দেয়ালেরও কান আছে। বিভা যেন অবাক হয়ে গেছে। সবুজ তার সঙ্গে কথা বলে না। আজ প্রায় 3 মাস হয় সবুজ তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে, যোগাযোগ রাখেও না। তাই বলে সন্তান সম্ভবা স্ত্রীকেও সে খুন করতে বলল? বিভা সারাদিন মায়ের কাছে ফোন করেছে, মা একবারও ফোন ধরেনি। উল্টে একবার ফোন করে ইচ্ছে মতো কতগুলো কথা শুনিয়ে দিলেন। কেন ফোন দিয়েছিস? মা আমাকে ক্ষমা করো মা। ক্ষমা তো দূরে থাক, তুই যেন এই ইহজীবনে কখনো সুখের দেখা না পাস, এই অভিশাপ আমি তোকে দিচ্ছি। তোর সন্তান যেন তোর এই পাপের ভাগিদার হয়। কষ্টে কষ্টে মরবি, যেদিন দেখবি নিজের সন্তান তোর অবাধ্য হয়ে তোর বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে। আমি দোয়া করি তোর মতো কলঙ্কিনী মেয়ে যেন কোনো সংসারে জন্ম না হয়। আমার সন্তান হয়ে তুই আমাকে এত বড় ধোঁকা দিলি। এতগুলো মানুষের সামনে তুই আমার নাক কাটলি। তোর মরা মুখও যেন আমার সামনে না পড়ে। মা। মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন। জন্ম দেওয়া মাও আজ মুখ ফিরিয়ে নিল বিভার কাছ থেকে। সত্যিই বিভা কলঙ্কিনী, না হলে মায়ের কথা না শুনে আবেগের বশবর্তী হয়ে এমন কিছুই করতে পারত না।
যারে এত ভালোবাসো, যারে করো দেহদান, দিন শেষে সে কি চায় তোমার এই ইহকাল। যারে এত দেও সুখ, যারে করো তৃপ্ত, দিন শেষে সে ঠিকই তোমাতে হয়েছে অসন্তুষ্ট। কে রইল স্বামী, কে হইল কার, দিন শেষে তুমি শুধুই তোমার। এই জগৎ জুড়ে নামেই সম্পর্কের জাল। বিভা তার মায়ের কাছে কথা না বলতে পেরে কিছুক্ষণ পর সবুজকে ফোন করলো। সবুজের কাছে সে প্রশ্ন করবে সবুজ কেন এমন করছে, কি দোষে সবুজ তার উপর রেগে আছে, কেন তার সন্তানের প্রতি তার কোনো মায়া নেই। সে ভুলে গেছে তাদের বিয়ের প্রথম রাত্রিরে সেই প্রতিজ্ঞা। কত ভালোবাসা আর কত ত্যাগের পর দুজন দুজনকে কাছে পেয়েছিল তারা। মনে পড়ে গেল সবুজ সেদিন তাকে বুকে জড়িয়ে কাঁধে মাথা রেখে বলেছিল, বিভাবতী, আজ থেকে আমি শপথ করলাম তোমার এই ত্যাগ আমি বিফলে যেতে দিব না। তুমি শুধু আমায় ভালোবাসো বলে নিজের পরিবারকে ছেড়ে এসেছ। কথা দিচ্ছি তোমাকে হাজারো ঝড় আর আশ্রয় পড়া সমুদ্রের ঢেউ থেকে আমি রক্ষা করব। তোমার আমার ছোট্ট সংসারে হবে না কোনো অনাকাঙ্ক্ষিত ঝড়, যা হবে শুধুই অভিমান। তোমার মান ভাঙাবো আমি আর তুমি আমার। সময়ের তালে তালে সম্পর্কটা আর মান ভাঙানোর রইল না, হয়ে গেল পুরোপুরি ভেঙে যাওয়ার। বিভা কয়েকবার চেষ্টা করলো সবুজকে ফোন করার, তারপরেই দেখতে পারল ফোনটা সুইচ অফ। বাহ সবুজ, কতটা নির্দয় হয়ে গেলে তুমি। এতটা নির্দয় হলে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে পারলে না, আবার আমার ফোনটাও ধরলে না। সত্যিই তুমি আমাকে মারতে প্ল্যান করলে। বিভা নিজের মনের প্রশ্নগুলো করতে করতে ঘরের ভিতর নিজের জমানো কষ্টগুলোকে চেপে কাঁদতে লাগলো। সন্ধ্যাবেলায় অনেকটা কষ্ট করেই মুখে কাপড় পেঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। আশপাশ ভালো করে দেখতে লাগলো। এই গ্রামে প্রথম পা দেওয়া সবুজের সঙ্গে। সবুজ কত হাসি খুশি ছিল সেদিন। সারা গ্রাম সে বিবার হাত ধরে দেখিয়ে দিচ্ছিল কোথায় কোন বাড়ি, কোথায় তাদের জায়গা। আজ সেই সবুজের ঠিকানাই কিনা তাকে ছাড়তে হচ্ছে চিরজীবনের জন্য। বাসের সামনের সিটে বসেছে বিভা। খুব কষ্ট হচ্ছে তার। পুরোটা পথ হেঁটে এসেছে সে। গলা শুকিয়ে কাঠ, গা গুলিয়ে আসছে তার। বাসের ভিতর নানা লোকের ভিড়। সবাই যে যার মতো তাদের গন্তব্যে পৌঁছাবে। সে কোথায় যাবে, কোথায় কি করবে? গাড়ি চলতে শুরু করলো। গফরগাঁও গ্রাম থেকে এসে ময়মনসিংহ থেকে ঢাকাগামী বাসে সে রওনা দিয়েছে। ভিড় আর লোক সমাগমের কারণে বাসে হরহর করে বমি করে দিল সে। পাশের সিটে বসা বৃদ্ধা মহিলা তার সামনে দাঁড়িয়ে বলল, নাও মা, পানি খাও। বমি করে একদম শরীর দুর্বল হয়ে গেছে। এই সময় এভাবে চলাচল করা উচিত না। ঢাকায় কেউ আছে তোমার? একা একা যাচ্ছ? বিভার বড় কষ্ট হচ্ছে কথা বলতে। কোনো রকমে শ্বাস ফেলে সে বলল, আমার কেউ নেই আন্টি। মা, কোনো সমস্যা হয়েছে তোমার? না মানে কিছু মনে করো না মা, আমিও মা। তোমার বয়সে আমারও একটা মেয়ে আছে, দুটো ছেলে আছে। তুমি নিশ্চিন্তে বলতে পারো এমন কিছু হলে। কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কিছু হয়নি। সেই কখন থেকে দেখছি তুমি বমি করছো। শরীর তো দুর্বল হয়ে পড়বে তোমার। এই নাও, পানিটা নিয়ে মুখ ধুয়ে ফেলো। বিভা মুখ ধুয়ে নিলে উনি বিভাকে ওনার ব্যাগে থাকা রুটি আর সবজি দিলেন খেতে। আমি সুগারের রুগী, দুবেলায় রুটি খেয়ে থাকি। ব্যাগে করে নিয়ে এসেছি রুটিগুলো। ঢাকায় বড় ছেলের বাসায় যাচ্ছি। ভাবলাম তুমিও আছো, একসঙ্গে খেয়ে নি, কি বলো? বলতে বলতে ভদ্রমহিলা তাকে খেতে দিলেন রুটিগুলো। বিভা রুটি মুখে দিয়ে খেতে পারছে না। গলা দিয়ে খাবার যে তা রুজবে না। বিভা একটি রুটি ছিঁড়ে সবজি দিয়ে খেয়ে আর খেতে পারল না। চোখের সামনে ভাসতে লাগলো তার মায়ের চেহারা। মাও তো সে খেতে না চাইলে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিত। স্কুলে বা কলেজের সময়গুলোতে বিভার ব্যস্ততম দিনগুলোতে নিজ হাতে খাইয়ে দিতেন তিনি। সেই মা কিনা আজ আর মায়ের জায়গায় নেই। মা আজ তাকে অভিশাপ দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। বাসের সিটে হেলান দিয়ে বসেছে বিভা। বসে তো আছে,
কিন্তু ঘুম আসছে না তার। ক্ষণে ক্ষণে মনে পড়ে যায় প্রাণ প্রিয়র মুখখানি। কত সুন্দর অনুভূতি ছিল দুজনার। এসএসসির জন্য মা তাকে কোচিং সেন্টারে ভর্তি করিয়েছিলেন। সেখানে সবুজ ছিল পদার্থবিজ্ঞানের শিক্ষক। খুব একটা কথা হতো না বিভার, কিন্তু সবুজের মায়ায় পড়ে গিয়েছিল সে। ছেলেটা কখনো কোনো মেয়ের দিকে মাথা তুলে তাকাতো না। কথা বলার সময় মুখে মুচকি হাসি হাসি ভাবটা তার রয়ে যেত সব সময়। সবুজকে বিভা তখন থেকে কিছুটা পছন্দ করত। এই বয়সটা খুব কাল। এই বয়সের আবেগ নাকি প্রত্যেকটি মেয়ের জীবনেই ধ্বংস বয়ে আনে। বিভা সব ভুলে সত্যি সবুজের সে মায়াময় মুখে আর চালচলনে ডুবে গিয়েছিল। মনে পড়ে যায় বান্ধবী উর্মির কথা। উর্মি বলেছিল, প্রেম করিতে প্রেমিক পুরুষ যেমন তেমন হয়, সংসারেতে স্বামী শুধু কাছের পুরুষ হয়। বিভা উর্মির কথায় কিছুটা অবাক হয়ে বলেছিল, এই ছন্দ তুই কোথায় পেলি? উর্মির উত্তর ছিল, প্রেম যার তার সাথে করতে পারিস, কিন্তু মনে রাখবি গর্ভাধার মানুষটি মানে তোর স্বামী যেন সারা জীবন তোর কাছের পুরুষ হয়। এমন একজন মানুষকেই তুই তোর জীবনে জায়গা দিবি, যে তোকে সব সময় নিজের মতো আগলে রাখবে, ঢাল হয়ে তোর পাশে থাকবে। বিভা চোখের পানিগুলোকে নীরবে মুছতে লাগলো। বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগছে। যার সাথে সারা জীবনের প্রতিজ্ঞা করেছিল থাকার জন্য, তার হাত ছেড়ে আসতে হলো তাকে। দীর্ঘ যাত্রার পর রাত 10টা 15 সময় ঢাকা এসে পৌঁছালো বিভা। হাতের মোবাইলে চেনা পরিচিত মানুষদের নাম্বার খুঁজতে লাগলো, কিন্তু বিশ্বাসযোগ্য আর কাউকে সে পেল না যেখানে ঠাঁই নিতে পারবে। অবশেষে বারংবার ভেবে মামাতো বোন মিলির বাসায় এলো বিভা। কলিং বেল চাপার পরপরই মিলির স্বামী রেজওয়ান দরজা খুলে দিল। সামনে দাঁড়ানো আগন্তুককে হঠাৎ দেখে চমকে গেল। রেজওয়ান বিভাকে দেখেই বলে উঠল, বিভা তুমি এখানে? আর এ অবস্থা কেন তোমার? স্ত্রী মিলিকে ডেকে উঠালো রেজওয়ান। রেজওয়ানের ডাকে মিলি তার 3 বছরের মেয়েকে নিয়ে সামনে দাঁড়িয়ে অবাক চোখে চেয়ে আছে বিভার দিকে। কি অবস্থা মেয়েটার! এমন সুন্দর শরীরটা কেমন ভেঙে গিয়েছে। বিভার শরীরটা শুকিয়ে যাওয়াতে শুধু পেটের অংশটাই নজরে পড়ে। চোখের নিচে কালো হয়ে গেছে। মিলি আর দাঁড়াতে না পেরে বিভাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কত আদরের এই বোনটা তার, কত খুঁজেছে, আর আজ মেয়েটা এসেছে। মিলি বিভাকে নিয়ে তার ড্রয়িং রুমে বসিয়ে দিল। দু বোন মিলে অনেক কথা বলতে লাগলো। নিজেদের যত জমানো কথা সবগুলো বলতে লাগলো। মিলি সব শুনে একদম স্তব্ধ হয়ে বসে আছে। বিভার সঙ্গে এমন কিছু হবে সে কল্পনাও করতে পারছে না। রেজওয়ান মিলিকে বিভার সঙ্গে রাতে থাকতে দিয়েছে। বিভার যা মানসিক আর শারীরিক অবস্থা, এ অবস্থায় মেয়েটার কষ্ট হতে পারে। ওইদিকে পাড়ায় পাড়ায় রটে গেছে বিভা পেটের বাচ্চাকে নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়েছে। বিভার শাশুড়ি সবার সঙ্গে এই কথাগুলো বলে সবুজকে ফোন করে জানিয়ে দিলেন বিভা পালিয়েছে। সবুজ যেন আরও তেতে গিয়েছে। সবুজ তৎক্ষণাৎ ফোনটা কেটে দিয়ে বিভাকে ফোন করলো। বিভা তখন মাথা ধুয়ে বসেছে মাত্র খাটে। মাথা ব্যথা, শরীরের দুর্বলতায় সে যেন পড়ে যাচ্ছে। পাশে তাকিয়ে দেখে সবুজের কল। ধরতেই সবুজ বলে উঠল, এই কি, প্রেমিকের হাত ধরে পালিয়ে গেলে শেষমেশ? এতই জ্বালা শরীরের? এত খারাপ তুই? তোকে তো আমি এত খারাপ ভাবিনি। তুই এত নিকৃষ্ট কি করে? এতদিন মা আর মিনা বলতো, আমি বিশ্বাস করতাম না। মা আমাকে আগেই বলেছে তোদের জাতি খারাপ, তোদের শুধু টাকার চাহিদা বেশি। বিভা সবুজের কথা শুনে অবাক হয়ে গেল। সবুজ তাকে ফোন দিয়ে এসব কথা শোনাচ্ছে, আবার বলছে তাদের জাত খারাপ। বিভা নিজেকে শক্ত করে বলল, মুখ সামলে কথা বলো সবুজ। তুমি না শিক্ষিত? এই তুমি একজন শিক্ষক হয়ে এমন ভাষায় কথা বলছো কেমন করে? রুচিতে বাধে না তোমার এমন কথা বলতে? রাখ তো শিক্ষা। কি শিক্ষার কথা বলছিস তুই? আমার অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে থেকে এই বাচ্চা যে হলো, এই বাচ্চা না তোকে নষ্ট করতে বললাম? তুই ওই রায়হানের সঙ্গে পালিয়ে যাসনি?
রায়হানকে আর মনে ধরে না। আমি জানতাম তো এইগুলোই তোরা করিস। আমি এখন তোর সামনে থাকলে কি করতাম জানিস? তোকে আমি খুন করতাম। খুনের ভয় আমাকে আর দেখাতে এসো না সবুজ। আমার আর কেউ নেই। আমি বুঝে গেছি দুনিয়াতে চলতে হলে তোমাদের মতো আপনজন লাগে না। আমি নিজেই বাঁচবো, আমার সন্তান নিয়ে বাঁচবো। পস্তাবে তুমি, তোমার মা। আল্লাহ না করুক, এমন একদিন হয়তো আসবে। পথে পথে ঘুরে বেড়াবে একদিনের সুখের জন্য। হয়তো আল্লাহ তোমাকে একদিনেরও সুখ তোমার কপালে দিবে না। হয়তো বললাম, অভিশাপ দিলাম না, কারণ তুমি আমাকে ভুলে গেল। আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। বিভা কাঁদতে কাঁদতে দেখল সবুজের ফোনের সংযোগ বিচ্ছিন্ন। ফোনটাকে আশ্রে ফেলে সে কাঁদতে লাগলো। এই জীবনটা রেখেই কি লাভ? কিছু নেই তার, কিছুই নেই। সারাটা রাত বিভা এপাশ ওপাশ করে শুতে চেষ্টা করলো। এই সময়টা একটা মেয়ের জীবনে কতটা যন্ত্রণার তা ভাষায় প্রকাশ করার মতো না। পাশ ফিরে দেখলো মিলি ঘুমাচ্ছে। মিলিকে আর বিরক্ত করলো না। মিলির দিকে তাকিয়ে ভাবতে লাগলো, মিলির সাজানো সংসার, কখনো কোনো ঝামেলা হয় না। রেজওয়ানও খুব ভালো মানুষ। বিভা যখন এসএসসি দিচ্ছিল তখন মিলির পেটে মিলির মেয়েটা ছিল। গর্ভাবস্থায় রেজওয়ান তার অনেক খেয়াল রেখেছিল। মিলির স্বামী রেজওয়ান একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। হাতে সময় না পেল, যেটুকু কেয়ার করত তাতেই যথেষ্ট ছিল। বাড়ি থেকে কাজের মেয়ে আনার পরও রেজওয়ান প্রতিদিন প্রায় 1 ঘন্টা পর পর ফোন করে খোঁজ নিয়ে জানতো মিলি কি খাচ্ছে, মিলি কি করছে। 5 মিনিটের ভরসা দেওয়া আর খোঁজ নেওয়া ফোনগুলো ঘন্টার পর ঘন্টা কাজ করে যেত। মিলির মুখের হাসি দেখা যেত, সঙ্গে ফুটে উঠত লজ্জার আভাস। এখনো মনে আছে বিভার। একদিন মিলি বিভাদের বাসায় বেড়াতে এসেছিল। সেখানেও এতগুলো মানুষের সামনে বসা অবস্থায় ফোন করে খবর নেওয়াটা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেললেও মিলির মুখটায় একটা উজ্জ্বলতা কাজ করত। বিভা কিছুটা খিচিয়ে বসলো। আজ শরীরটা কেমন করছে? এমন করছে কেন? কিছুক্ষণ নড়চড়ে বিছানায় আবার শুয়ে পড়ল বিভা। রাত প্রায় 3টায় উঠে বসলো। ঘুমই যখন আসে না তখন না হয় তাহাজ্জুদ নামাজ পড়া যায়। রাতের বেলায় উঠে অজু করে নামাজ পড়ে নিল সে। নামাজ পড়ে কিছুক্ষণ সূরা ও দোয়া পাঠ করতে লাগলো। নিজুম রাত্রির ইবাদত নাকি রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে পছন্দনীয়। বিভা সূরা ও দোয়া পড়তে পড়তে দেখল ফজরের আজানের ধ্বনি আসছে। ফজরের নামাজটা পড়ার পরপরই উঠে দাঁড়ালো। মিলির পাশে গিয়ে আবার শুয়ে পড়ল। মিলিকে জাগিয়ে নামাজ পড়তে বলে সে আবার ঘুমাতে চলে গেল। 5 দিন হয়ে গেছে বিভা এখানে আছে। মিলি একদিনও তার যত্নে কোনো অবহেলা করেনি, বরং নিজের মায়ের পেটের বোনের মতো তাকে রেখেছে। কিন্তু এখন মনে হচ্ছে বিভার এখানে থাকাটা একদমই উচিত নয়। মিলি বা তার স্বামী রেজওয়ান হয়তো কিছু মনে করেনি, কিন্তু তাই বলে সেও তো দায়িত্ব জ্ঞানহীনের মতো একজনের বাসায় পড়ে পড়ে থাকতে পারে না। নিজের ব্যাগ গুছিয়ে নিল বিভা। এবার বের হতে হবে তাকে। কিছু একটা করে হলো এই জীবনের লক্ষ্য স্থির করতে হবে। মিলির রুমের কাছে এসে মিলির সঙ্গে কথা বলার জন্য রুমে প্রবেশ করার আগেই শুনতে পেল তার বড় মামি মিলিকে বলছে, বিভা যে এখানে এসেছে তুই আমাকে জানাসনি কেন? আম্মা, ও তো মাত্র 5 দিন হয়েছে এখানে এসেছে, তাই অতটা বলার প্রয়োজন বোধ করিনি। মানে, একটা মানুষ আজ 5 দিন তোর বাসায় পড়ে আছে। আরে বিপদে পাশে দাঁড়া, নিষেধ করিনি। তাই বলে একেবারের জন্য মেয়েটাকে ঘাড়ে তুলে নিবি? আক্কেল জ্ঞান নেই তোর? তোর কি ঢাকায় ওদের মতো ডুপ্লেক্স বাড়ি, একটা 7 তলা বাড়ি আছে? তোর জামাই আর তুই তো নিজেদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাস। এই জিনিসটা তুই বুঝবি না। জামাইটা সারা দিন বাইরে খেটে আসে, তুই তো চাকরি করিস না, ওরও তো কম খাটনি না এত টাকা রোজগার করা। কিছু বুঝতে চেষ্টা কর। ওর মা বাবা আজ রেগে আছে, কালও তাদের সামনে গেলে রাগ ভেঙে যাবে।
একটা মাত্র মেয়ে তাদের, ওর কপালেই সব আছে। তুই কেন এসব ঝামেলায় জড়াতে চাস? আম্মা, ফুফু ওকে অনেক কথা শুনিয়েছে। ফুফুও তো ওকে রাখতে দিবে না। তাহলে ও যাবে কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। তোকেও বা কি বলবো, আর ওকেও বা কি করে কি করব। কিন্তু এভাবে বসেও তো থাকা যাবে না। মা, চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। বিভার রুমে এগোতে পারল না। সেখান থেকে তার থাকার রুমে চলে এলো। কিছুক্ষণ বসে থাকার পর সে আবার উঠে দাঁড়ালো। মিলির সামনে দাঁড়িয়ে বলল, আপু, অনেক তো থাকলাম, এবার চলে যাই। আমাকে এতটা দিন থাকতে দিয়েছ, আমি তোমার কাছে কৃতজ্ঞ আপু। ওই অবস্থায় তুমি যদি আমাকে থাকতে না দিতে, সত্যি আমার খুব কষ্ট হতো। ধন্যবাদ। ছি, কি বলছিস তুই এগুলো? আর ব্যাগ নিলি কেন? তুই চলে যাবি ভেবে নিলি? থাকবি কোথায়? ইনশাল্লাহ কোথাও না কোথাও ঠিকই জায়গা হয়ে যাবে আপু। আরে, তুই কি পাগল হলি নাকি? এই অবস্থায় এমন করিস না। বিভাকে জোর করেও মিলি রাখতে পারল না। বিভা তার হাত ছেড়ে সরে গেল, বাসা থেকে বেরিয়ে চলে গেল। বিভা ভেবে নিয়েছে একা জীবনটাকে সে সামলে নিবে। বিভা ইডেন কলেজের ছাত্রী, অনার্স 3য় বর্ষে। আর তার জন্য সবুজই চেষ্টা করেছে, নিজেই বিভাকে সে ভর্তি করিয়েছে। সবুজকে আজও সে বুঝতে পারে না যে সবুজ তাকে পড়াশোনা করানোর ব্যবস্থা করেছিল যেন সবুজের জন্য বিভার জীবনে কোনো দাগ না লাগে, বিভার কেরিয়ার না নষ্ট হয়। সেই সবুজের আজকিনা সংসারের প্রতি অনীহা, তার প্রতি কি এমন কারণ যার জন্য সবুজের এত তিক্ততা? এতটা খারাপ ভাষায় কথা বলার মতো সবুজ তো নয়। বিভা ক্লাসমেট নীরার সঙ্গে কথা বলে হোস্টেলে থাকার ব্যবস্থা করে নিল। হোস্টেলের সামনে এসে দাঁড়াতেই নীরাকে ফোন করে জানিয়ে দিল সে। নীরাও তাকে এগিয়ে আনতে নিচে এসে দাঁড়ালো। খুব ব্যথা করছে বিভার পেটের দিকটায়, তবুও অগ্রাহ্য করে সে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে 3 তলায় নিজের ঠিক করা রুমে এসে দাঁড়ালো। নীরা বিভার এ অবস্থা আর এভাবে হঠাৎ এখানে আসার কারণ জানতে চাইলে সে উত্তরে কিছুই বলল না। নীরা হোস্টেলের রান্নাঘর থেকে ম্যানেজ করে খাবার এনে খাইয়ে দিল বিভাকে। সম্ভবত অতিরিক্ত চলাচলের কারণে বিভার শরীর কিছুটা দুর্বল হয়ে পড়েছিল, তাই সে বসে থাকতে পারছে না, একটু শুয়ে পড়ল। পেটটা এখনো কিছুটা ব্যথা করছে। বিকেলবেলা ঘুম থেকে উঠেই বিভা একটু বিছানা থেকে নামলো। ব্যথাটা বেড়ে গেল, তার কমছে না। নীরা তার সামনের বেডে বসেছিল। হঠাৎ তার চোখে পড়ল বিভা যেখানে দাঁড়িয়েছিল সেখানে রক্তে ভেসে গেছে। নীরা বিভাকে চিৎকার করে বলল, বিভা, এগুলো কি? রক্ত এলো কি করে? আর একটু এগিয়ে এসে বলল, বিভা, তোমার কিছু হলো না তো? তুমি কি জার্নি বেশি করেছ? বিভা নিজের দিকে একবার তাকিয়ে নীরার দিকে তাকালো। অসহায় চোখে তাকিয়ে সে চিৎকার করে বলল, নীরা, আমার সর্বনাশ হয়ে গেল। আল্লাহ আমার কোনো পথ রাখলো না, আমার সব শেষ করে দিল। বিভা সেখানেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে নীরা তৎক্ষণাৎ তাকে ধরেই সবাইকে ডেকে উঠালো। হোস্টেলের ম্যাডামকে ডেকে এনে সব কিছু বলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। পরিবারের কোনো সদস্য আছে কিনা জানার জন্য নীরাকে জিজ্ঞেস করতে নীরা বিভার মোবাইল থেকে দেখে নিল লাস্ট কল কার ছিল। মিলির নাম্বারে কল করে বলে দিল বিভা হাসপাতালে ভর্তি এবং কী কারণে ভর্তি তাও বলে দিল সে। ঘণ্টাখানেক পর মিলি ও তার স্বামী রেজওয়ান এসেছে। পিছন পিছন বিভার মা আর বাবাও এসেছে। সন্তান যত বড় অন্যায় করুক, মা বাবা কখনোই সেই সন্তানকে ফেলে দিয়ে দূরে চলে যায় না। তার ব্যতিক্রম বিভার বাবা মাও করেনি। বিভার মা এক কোণে বসে নিজেই নিজেকে দোষারোপ করতে লাগলেন। আজ যদি তিনি অমন অভিশাপ না দিতেন তাহলে তো মেয়েটার এমন কিছু হতে পারত না। বিভার বাবা মিলির থেকে শুনেছেন আজ 5 দিন বিভা মিলির বাসায় ছিল। কি পরিস্থিতি তার ওপর দিয়ে গেছে তা মিলি সব খুলে বলেছে তাকে। ভদ্রলোক নিজে অবাক হয়ে গেলেন নিজের স্ত্রীর আচরণে। একবার প্রশ্ন পর্যন্ত করল না মেয়েটা কেন ফোন করেছে।
না শুনে ইচ্ছে মতো কতগুলো কথা শুনিয়ে দিল। বিভার মিসক্যারেজের কথা নিয়ে টেনশনে আছে মিলি। মেয়েটা তো শেষ হয়ে যাবে। এক একটা দিনের মানসিক যন্ত্রণায় তার উপর দিয়ে যেভাবে গিয়েছে, এখন এই আঘাতটা তো এর থেকেও বেশি এফেক্ট করবে। বিভার বাবা মাথা নিচু করে বসে আছেন। একটুও ভালো লাগছে না তার। মেয়েটা ভুল করেছে, চরম ভুল। তাই বলে তার মা তাকে এমন অভিশাপও তো দিতে পারে না। বিভার বাবা স্ত্রীর দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। সামনে গিয়ে হসপিটালের লোকের সামনে বিকট ধমক দিয়ে বললেন, এখন কাঁদছো কেন? ও যখন ফোন করেছে, তোমার মা হিসেবে উচিত ছিল না আগে শুনে নাও? আরে মানুষ রাগ পুষে রাখে। রাগ আছে, কথা শুনিয়েছ। একবার জিজ্ঞেস তো করতে পারতে কেন ফোন করেছে। বিবেক একদম লোক পেয়েছে তোমার। চিরদিন তুমি মান সম্মানের কথা চিন্তা করেছ। এখন এই যে এত বড় ঘটনা ঘটিয়েছে মেয়েটা, তখন মান সম্মান কোথায় গেল? মেয়েটার দিকে তুমি কখনোই ভালোভাবে দেখনি। বিভার মা এক কোণে বসে বসে কাঁদছেন, কোনো উত্তর নেই তার। অতিরিক্ত আত্মসম্মান প্রিয় মানুষরা সমাজের ভয়ে তটস্থ হয়ে এতটাই বোকামি করে বসেন, তা বিভার মাকে দেখেই বোঝা যায়। মুখে যা এসেছে তিনি তাই শুনিয়ে দিয়েছেন। কেউ না জানলেও তিনি তো জানেন। মনের ভিতর যা ছিল তার বদলে মুখে যা এসেছে তাই শুনিয়েছেন। একবারও বিভাকে প্রশ্ন করলেন না, তুই ঠিক আছিস? এতদিন কোথায় ছিলি? তা না করে তিনি বকেছেন মেয়েটাকে। লজ্জায় আর আক্ষেপে তিনি ওই কোণে বসে আছেন। মেয়ের সামনেও তিনি যাবেন না। মেয়েটার মুখের দিকে তাকাবেন কিভাবে? দীর্ঘ সময়ের পর চোখ খুলল বিভা। আশপাশ খুলে চারদিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারল হাসপাতালের বেডে শুয়ে আছে সে। হাতে স্যালাইন লাগিয়ে রেখেছে। হাতের দিকে তাকিয়ে অপর পাশের হাতটা পেটের দিকে আনলো। অপর পাশের হাতটা পেটে রাখতেই বুকটা মোচড় দিয়ে উঠল। 6 মাস কত যুদ্ধ করে আর মানসিক অশান্তিতে কাটিয়েছে সে। এই গর্ভধারণের সময়ে কত লাঞ্ছিত হয়েছে, কত কথা শুনতে হয়েছে তাকে। আর আজ কিনা সেই গর্ভে থাকা বাচ্চাটি নেই। সব সুখের মুহূর্তগুলো একদম বিষাক্ত মনে হচ্ছে। এই সময়টা তার কাছে মনে হচ্ছে ভালোই হয়েছে বাচ্চাটা নেই, না হলে কত কথা শুনতে হতো তাকে। পেটে হাত দিয়ে বহু কষ্টে বলল, আমি না হয় পাপ করলাম, তুই তো করিসনি রে বাবু। আল্লাহ তোকে কেন নিল? তোকে একবারে না নিয়ে আমাকে নিয়ে গেলেই তো সবাই বেঁচে যেতাম। চোখের থেকে পড়া পানিগুলোকে মুছে স্যালাইন দেওয়া হাতের দিকে তাকিয়ে শুয়ে রইল। একটা সংসার গড়ার স্বপ্ন ভঙ্গ না হয় হয়েই ছিল, তাই বলে বাচ্চাটাও চলে যাবে? বিভার চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে। সবুজের মুখটা মনে করতে না চাইলেও মনে পড়ে যায়। সবুজ বলেছিল, বিয়ে করে নিলে যখন আমাদের দুজনের ঘরে বাচ্চা আসবে না, তখন দেখো সবাই আমাদের মেনে নিবে। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। বিবাহ সব মেনে নিল, কারণ তারও জানা মতে বংশধরদের আগমনে সবাই খুব খুশি হয়। তখন ছেলে মেয়ের ওপর অভিমান নাকি কেটে যায়। সবই তো ঠিক ছিল। বাচ্চাটা হলেও হয়তো মা সব কিছু ভুলে ঠিকই আমায় আগলে রাখত। কিন্তু তুমি কি করলে সবুজ? তুমি তো বাবা হয়ে সন্তানকে শেষ করার জন্য চেষ্টা করলে। নিজের ভালোবাসার মানুষকে একবারও বিশ্বাস করলে না। কখনো ক্ষমা করব না, কাউকে না। ডাক্তার আর নার্সরা এসে বিভার সব কিছু দেখে বাহিরে বলে এসেছেন বিভার পরিস্থিতি। বিভাকে একজন নার্স প্রশ্ন করল, আপনার বাড়ির লোকেরা বাহিরে এসেছে, তাদের সঙ্গে দেখা করতে চান আপনি? লাগবে না। আপনার বোন এসেছিল, সঙ্গে বাচ্চা নিয়ে, অনেক কান্নাকাটিও করছে। বোনের কথা শুনে কিছুটা নরম হলো বিভা। মিলি এসেছে। মিলি আপাই তো আসবে, আর কে আসবে? বিভা কিছুটা সময় চুপ করে থেকে বলল, ডাকুন। মিলি কেবিনে এসে দেখল বিভা চোখ খুলে শুয়ে আছে। মিলি তার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। কিছু বলার তার সাহস হচ্ছে না। বিভা তার দিকে ফিরে দুর্বল গলায় বলল, আপা তুমি? মিলি বিভার দিকে তাকাতে পারল না। বিভার দিক থেকে ফিরে অন্য দিকে ফিরে ডুকরে কেঁদে উঠল। এই বিভা কত আদরের ছিল, কত যত্নে রাখতো তাকে সবাই। সেই বিভার জীবনটা এতটা অগোছালো হয়ে যাবে
ভাবতে পারেনি সে। বিভা তার দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন মিলি আপু? আমার যা হওয়ার তাই হয়েছে। আমার বাচ্চাটা না উপরেই ঠিক আছে। এই দুনিয়া তার জন্য খুব কষ্টের ছিল। যেখানে তার নিজের বাবা হিংস্র জানোয়ার, সেখানে ও কি করে বাঁচবে? কেঁদো না আপু, একটু দোয়া করো আমার বাবুটার জন্য। আচ্ছা তোমরা কি জানো সে ছেলে না মেয়ে? আমার কি ভাগ্য দেখেছ? সন্তান ধারণের ক্ষমতা থেকেও সন্তান ভূমিষ্ঠ হতে পারল না, আগেই সেই সন্তান শেষ করে দিলাম। চুপ কর, চুপ কর বিভা। কোনো মা তার সন্তানকে স্বেচ্ছায় শেষ করে না। ওর ভাগ্যে লেখা ছিল সব। ওকে নিয়ে এসব বলিস না বোন। মিলি বিভাকে শান্ত করতে লাগলো, বোঝাতে লাগলো। বিভা বিছানায় শুয়ে শুয়ে কেঁদে যাচ্ছে। মিলি কোনোভাবে বিভাকে শান্ত করিয়ে বাইরে এসে দেখে ইতিমধ্যে তার মাও এসেছে বিভাকে দেখতে। মিলি তার মাকে দেখা মাত্র বলতে শুরু করলো, বিভার আজ যা হয়েছে তার জন্য আমরাও দোষী মা। আমি তখন তোমার সঙ্গে ফোনে লাউড স্পিকারে ওইভাবে কথা বলেছিলাম। আমার তো মনে হচ্ছে বিভা কোনোভাবে ওইসব কথা শুনে লজ্জায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। কেন ওই সময় আমি এই ভুলটা করলাম? কেন আমি ফোনের স্পিকার কমালাম না? এখন তো আমি নিজেই ভিতরে ভিতরে শেষ হয়ে যাব। কেন এত বড় ভুল করলাম? এতটুকু একটা মেয়েটার কি যন্ত্রণা ভোগ করবে, আর কত সহ্য করবে? আজ সে যে ধাক্কা পেল তাই তো তাকে শেষ করে দিবে। মিলির চিন্তা দেখে রেজওয়ান তাকে শান্ত করতে লাগলো। বিভার বাবা বসে ফোন দিচ্ছেন। তার যত উচ্চ পদস্থ বন্ধু আছে তাদের ফোন দিয়ে বলতে লাগলেন কিভাবে সবুজকে তিনি ধরবেন। এতদিন রাগের কারণে বিভার দিকে ফিরেও তাকিয়ে দেখেননি, কিন্তু বিভার এই করুণ জীবনের কাহিনী শুনে তিনি চুপ করে থাকতে পারবেন না। এর বিহিত তার জানা আছে। বিভার সঙ্গে মিলি, রেজওয়ান, নীরা এসে দেখা করে গিয়েছে। দেখা করেনি বিভার মা, বিভার বাবাও আসেননি তার সাথে দেখা করতে। বাইরে বসেছিলেন তারা। লজ্জা করছে মেয়ের কাছে যেতে। যেখানে মেয়েকে একসময় অপমান করেছিলেন সেখানে নিজেরাই যেন লজ্জায় পড়ে গেলেন। সবুজ বাড়ি ফিরে রায়হানকে ডেকে আনলো। রায়হানের কলার চেপে বলল, ওকে নিয়ে কোথায় রেখেছিস? ও, তুই তো যাসনি। আচ্ছা সেই কথা বাদ দিলাম, এটা বল তোর সাথে কখন থেকে সম্পর্ক শুরু হয়েছে? রায়হান কিছুটা অবাক হয়ে বলল, সম্পর্ক? কার সঙ্গে? ও মা, তোর ভাবির সঙ্গে তোর গভীর সম্পর্ক। ভাবির এটা সেটা লাগলে দিয়ে যাস। মিনার জিনিসের থেকেও ভাবির জিনিস আগে এনে দেওয়ার তো তাগাদা বেশি। ভাবিকে তুই এতই ভালোবাসিস? কলার ছাড়েন। কি বললি? কলার ছাড়তে বলছি। কি করবি তুই? রায়হান সজোরে সবুজকে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলল, মুখ সামলে কথা বলবি। সম্মান দিয়ে কথা বলছি বলে গায়ের উপর হাত তুলতে আসবি না। মুখ কিন্তু আমারও আছে। কাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করছস? আজ পর্যন্ত যার চোখের দিকে তাকিয়ে কথা বলিনি, যে আজ পর্যন্ত দুটো জিনিস এনে দেওয়ার পর, দুটো কথা বলার পর কখনো আমার সঙ্গে স্বেচ্ছায় কথা বলতো না, সেই ভাবিকে নিয়ে এই ধরনের কথা বলছিস? আমার কথা বাদই দিলাম, আমি পর আমার চরিত্রের দোষ ধরেই নিলাম। এতদিন একটা মানুষের সঙ্গে থেকেও বুঝতে পারেননি ভাই? ছি, চুপ। জগতের সবাই খারাপ, তোরাই সাধু। আমরা সাধুই বটে। আপনার মতো বিচার না করে হুট করে কোনো কাজ করি না। একবারও ভেবেছিলেন ভাবির এখন কি অবস্থা? কোথায় আছে তিনি? কি করছেন এই মুহূর্তে? কিছু জানেন? এই অবস্থা একটা মেয়ে আজ প্রায় 8 দিন নিখোঁজ। একদিনও আপনি ওনার খোঁজ করেননি। কিভাবে পারলেন এতটা দিন তার খোঁজ না নিয়ে থাকতে? মেয়েটা শহর থেকে এসেছিল শুধু আপনার কথা রাখার জন্য। অন্য মেয়েরা যেখানে একটা স্টেপ নিতে গেলে 1000 বার ভাবে, সেখানে কতটা সরল মনে মেয়েটা আপনার কাছে এসেছিল। আর আপনি কিনা মেয়েটাকে না বুঝে মা আর বোনের কথা শুনে তাকে তাড়িয়ে দিলেন। মা বোনের কথা শুনে মানে কি বলতে চাস? আমি আমার বোনের কথা শুনে যদি চলি, তোর সমস্যা কি? তুই ওর পক্ষে হয়ে এত সাফাই গাইতে আসছিস কেন? কি হয় তোর? সবুজ রায়হানের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলছে কথাগুলো। আমার কিছু হয় না।
মানুষ হিসেবে একটা মানুষের প্রতি মায়া থাকা উচিত, তাই বলছি। আরে রাখ তোর মায়া, মায়া দেখাতে আসছিস খুব। সবুজ রায়হানের গায়ে হাত তুলতে শুরু করে দিল। তুমুল বাকবিতণ্ডার মধ্যে রায়হানের মা সবুজের মা ও বোনের দৌড়ে নিজেদের ছেলেদের সরিয়ে নিল। দুজনে যেন খেপা সার হয়ে গেছে। সবুজকে জোর করে মিনা টেনে আনলো। মিনা রায়হানকে দেখে জ্বলে পুড়ে যাচ্ছে, কি দরদ। মিনা সেদিকে পাত্তা না দিয়ে বলল, ভাইয়া ওদের কথা শুনিস না, কেউ ভালো চায় না আমাদের। একটু সুখের মুখ দেখছি, এটা কেউ সহ্য করে না। ওই মেয়েটার চরিত্রের দোষ সবাই জানে, তারপরও মেয়েটার হয়ে সাফাই গায়। ধরে ধরে দু পরিবার নিজেদের ছেলেদের টেনে নিয়ে আসলো। রায়হানের মা যেন লজ্জায় পড়ে গেলেন। একদম সবুজের বউটা খুব ভালো, মেয়েটা খুব সরল। এমন মেয়ে এই ধরনের কোনো কাজই করতে পারে না। উনি বোঝাতে চেয়েও পারছেন না সবাইকে কথাগুলো বলতে। বলার আগে ওনার ছেলের ওপর দোষ দিয়ে দিল। লজ্জায় এখন মুখ খুলতেও পারছে না। সিটে হেলান দিয়ে আজকাল বাহিরে তাকিয়ে থাকে বিভা। পেটে হাত দিয়ে কখনো কখনো নিজে নিজেই কাঁদে। একদিন, এক সপ্তাহ, এক মাস, পেরিয়ে 6 মাস। কত স্বপ্ন একটা গর্ভধারণ নিয়ে। প্রতিদিন যখন পেটের এই আকার ধারণ করে তখন মনে একটা অন্যরকম আনন্দ হয়। মেয়েদের প্রথম আবদারের সময়টা থাকে বাবাকে নিয়ে, পরের সময়টা স্বামীকে নিয়ে। একটা সময় আবদারের ঝুলিগুলো সরে গিয়ে হয়ে যায়, নিজেরাই হয়ে যায় আবদারকারীর প্রধান শিকার। বিবাহ তো তেমন ছিল। বাবার কাছে যা পেত না, মায়ের কাছে তা চাইতো। স্বামীর কাছে আবদার তার ছিল খুবই ক্ষুদ্র। একদম শেষ পর্যায়ক্রমে সেও হতো আবদারকারী শিকার। তাকেও কেউ শাড়ির আঁচল ধরে অথবা ওড়নার কোনায় টেনে টেনে বলতো, মা আমার এটা চাই, ওটা চাই। বেশিক্ষণ ভাবতে পারল না বিভা। বুকটা তার একটা হাহাকারে যেন জ্বলে যাচ্ছে। ভীষণ রকমের ভুল করেছে সে, যার সবচেয়ে বড় শিকার তার সন্তান। অন্যায় করেছে সে, আর ভোগ করেছে তার অনাগত সন্তান। রেজওয়ান কেবিনের ভিতর ঢুকে দেখল বিভা বসে আছে বিছানায়। রেজওয়ানের দিকে তাকিয়ে সালাম দিতেই সে সালামের উত্তর নিল। রেজওয়ান ভিতরে প্রবেশ করে বলল, শরীর কেমন তোমার বিভা? ভালো ভাই। কিছুক্ষণ চুপ থেকে রেজওয়ান বলল, ফুফা বাইরে দাঁড়িয়ে আছেন, ফুফিও এসেছেন। তোমার সামনে কিভাবে আসবে, কিভাবে মুখ দেখাবে তা ভেবে আসতে পারছে না। লজ্জা পাওয়ার মতো তো তারা কোনো কাজ করেনি রেজওয়ান ভাই। আমি বরং তাদের লজ্জিত করেছি। আমার কারণে তারা মুখ দেখাতে পারছে না। লজ্জাটা তাদের নয়, আমার পাওয়ার দরকার। আমি তাদের মূল্য দেইনি, লজ্জা আমার পাওয়ার দরকার। দেখো বিভা, বিষয়টা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, আসলে তোমরা কেউই দোষী নও। এটা তোমাদের ভাগ্যের দোষ। একটা জিনিস মনে রাখবে, পৃথিবীতে সবাই সুখী হয় না। ওরকম সুখী যদি সবাই হতো তাহলে পৃথিবী এত জটিল হতো না। মানুষ আর স্বর্গ খুঁজত না, পৃথিবীতে থেকে যেত আজীবন। প্রত্যেকের জীবনে সুখ দুঃখ থাকে। সুখের থেকে দুঃখের পাল্লাটা কারোর ভারী থাকে, কারো বা খুব কম। এই যে এখন তুমি যে পরিস্থিতিতে আছো, হয়তো সামনে তোমার জন্য এর চেয়ে ভালো কিছু আছে। আমার জন্য আর বিশেষ ভালো কিছু আর আসবে না রেজওয়ান ভাই। আমার সুখ আমি আগে হারিয়ে ফেলেছি। আমার কপালে আর সুখ আসবে না। যাদের নিয়ে জীবনে সুখের চিন্তা করেছি তারাই নেই। জীবনে আমার আর কি সুখ থাকবে রেজওয়ান ভাই? রেজওয়ান আর উত্তর দিতে পারল না। মেয়েটা কতটা গম্ভীর হয়ে গেছে। হেসে হেসে দুষ্ট মিষ্টি কথা বলা মেয়েটা আর হাসে না। এই তো বছর 5 আগে 16 কি 17 বছর কিশোরী কত দুষ্টুমি করত। মিষ্টি হেসে সবার সঙ্গে কথা বলতো। প্রত্যেকটা কথাই ছিল একদম সরলতা মিশ্রিত। হঠাৎ রেজওয়ানের মনে হলো, কেন বারবার সরল মনের মানুষগুলোই যত বিপদে পড়ে। 2 দিন থাকার পর রিলিজ দেওয়া হয়েছে হসপিটাল থেকে। বিভাকে এসে ডাক্তার রিলিজ দিয়ে গেছে। বিভা রিলিজ পেপারে নিজে নিজে সাইন করলো। বিভার বাবা এসেছেন মেয়ের সঙ্গে দেখা করতে। বিছানাপত্র সব গুছিয়ে
হসপিটালের আয়াদের বুঝিয়ে দিচ্ছিল মিলি। কাগজপত্র থেকে শুরু করে ওষুধপত্র সব কিছু গুছিয়ে নিচ্ছে সে। মিলি সব গুছিয়ে দরজার সামনে বিভার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, দাঁড়িয়ে আছেন কেন ফুফা, ভিতরে আসুন। প্রত্যুত্তর করলেন না মশিউর সাহেব। কেবিনে ঢুকে বিভার সামনে দাঁড়িয়ে রইলেন। বিভা তখন বারান্দার পাশে একটা চেয়ারে বসেছিল। খুব মলিন চেহারায় বাইরে চেয়ে আছে সে। মশিউর সাহেব গলাটা একবার পরিষ্কার করে ঝেড়ে ডেকে উঠলেন, বিভা মা। আজ 3 বছর বাদে বিভার সঙ্গে মা নামে সুন্দর একটা ডাক শুনতে পেল বিভা। খুব করুণ একটা ডাক। বাবা কি খুব কষ্টে আছেন? মলিন হওয়া চেহারাটা নিয়ে পিছন ফিরে দেখল তার বাবা মশিউর রহমান চেয়ে আছেন। বারান্দার দিকে ফিরে বলল, জি বাবা বলো। আমার দিকে তাকিয়ে কথা বলবি না? আমি কি এতই খারাপ? বিভা পিছন ফিরে অবাক চোখে তাকালো বাবার দিকে। তারপর তার কি হলো, সে ওই চেয়ার থেকে উঠে গিয়ে বাবাকে দৌড়ে জড়িয়ে ধরল। 3টা বছর পর আজ মেয়েটা তাকে জড়িয়ে ধরেছে। বুঝতেই মশিউর রহমানের খালি বুকটা কেমন ভরে উঠল। বিভা কান্না করছে বাবার বুকে মাথা দিয়ে। সেই কান্না কোনো অভিমান মিশ্রিত কান্না নয়, বুক ভাসিয়ে হেসকি দিয়ে দিয়ে কাঁদছে সে। মশিউর সাহেবের বুকে মাথা দিয়ে সে কেঁদে কেঁদে বলছে, বাবা তুমি খারাপ না, আমি খারাপ। আমি তোমার সন্তান হয়েও সন্তানের দায়িত্ব পালন করতে পারিনি। তোমার বিশ্বাসের মূল্যায়ন না করে আমি চলে গিয়েছিলাম। জানো তো বাবা, আমি একটা কথা বেশ বুঝতে পারলাম আজ। তোমাদের বুক খালি করেছি বলেই হয়তো আমার সন্তান আমার কাছে নেই, আমার কলিজার টুকরো আমার কাছে নেই। আমি খুব বড় অন্যায় করেছি। এখন আমার সব সময় মনে হয় এই জীবনে আমার আর তেমন কিছু হবে না। কাঁদতে কাঁদতে বিভা খানিকটা চুপ থেকে বলল, বাবা আমি কাকে নিয়ে বাঁচব? যার জন্য আমি সব ছেড়ে পালিয়ে আসছি সেই তো নেই। তোমার আর মায়ের অশ্রুর কারণে আমার এমন হয়নি তো? বাবা আমার 6 মাস গর্ভে থাকা সন্তান নেই বলে আমার এমন হাহাকার লাগছে। তোমার তো 18 বছর মানুষ করা সন্তান ছিলাম আমি। কত আদরে তুমি আমাকে বড় করেছ, কত স্নেহ কত মায়া মমতায় তুমি আমায় লালন পালন করেছ। তোমার তো এর থেকেও বেশি কষ্ট হয়েছিল। আমি তোমাদেরকে এত বড় আঘাত করে ফেললাম, নিজের অজান্তে এত বড় আঘাত তোমাদের করে ফেললাম, যার সাজা আমি সারা জীবন বয়ে বেড়াবো। মশিউর সাহেব কোনো প্রত্যুত্তর করলেন না। মেয়ের মাথা বুকে চেপে ধরে বলতে লাগলেন, শান্ত হও মা, শান্ত হও। তুই ভুল করেছিস, নিজের অজান্তেই করেছিস। জেনে বুঝে কেউ ভুল করে না। আমার খুব কষ্ট হয়েছিল যেদিন তুই হঠাৎ আমাকে ফোন করে বললি তুই বিয়ে করে নিয়েছিস। আমাকে না জানিয়ে হঠাৎ করে এমন কিছু করবি আমি ভাবতে পারিনি। শত হলেও তুই আমার একমাত্র সন্তান। তোর কিছু হলে বা কিছু শুনলে আমার খুব কষ্ট হয়। তুই যদি আমাদের জানিয়ে দিতি তোর ভালোবাসার মানুষ আছে, আমি কারোর কথা শুনতাম না, তোকে হয়তো তার কাছে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তুই ভুলটা করলি, আমাকে না জানিয়ে কথাটা গোপন করে ওকে নিয়ে পালিয়ে গিয়ে। বিভা বাবার দিকে তাকে দীর্ঘশ্বাস ছাড়ল। কত বড় ভুল সে করলো সে নিজেই জানে না। আজ তার একটা ভুলের জন্য তার জীবনটা ধ্বংস হয়ে গেল। বিভার বাবা হাসপাতালে যাবতীয় কাগজপত্র সব ঠিক করে মেয়েকে নিয়ে ফিরছেন বাড়িতে। পথে বাবার গাড়িতে বাবার বুকের উপর মাথা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রমনা পার্কে আজ বুঝি কোনো অনুষ্ঠান। হঠাৎ মোবাইলটা হাতে নিয়ে দেখল আজ ভ্যালেন্টাইন ডে। রমণীরা নিজেদের সঙ্গীদের হাত ধরে বসে আছে ঘাসে, হাতে ফুল নিয়ে যে যার মতো হাঁটছে। বিভা ভাবতে লাগলো, এমন করে সেও তো একবার কলেজ ফাঁকি দিয়ে সবুজের সঙ্গে এই পার্কে এসেছিল। কত কথা সেদিন তারা নিজেদের মধ্যে বলা বলি করেছিল। কথার ঝুড়ি যেন সেদিন দুজনার শেষই হচ্ছিল না। আর আজ দুজন দুই প্রান্তে। বিভা বাবার চোখের আড়ালে চোখের পানিটা মুছে মনে মনে বলল, ভুল করেছিলাম, ভুলের মাসুল দিলাম। আর কখনো তোমার স্মৃতি মনের মাঝে আনবো না। এটাই শেষ, ভালো থেকো তুমি। তোমার আমার সম্পর্কের শেষ আমি আজ থেকে শুরু করব।
3 বছর বাদে নিজ বাড়িতে পা দিয়েছে বিভা। ডুপ্লেক্স করা বাড়ি। মশিউর সাহেব কত শখ করে করেছিলেন বাড়িটি। বিভা মাত্র 1 মাস থেকেছিল বাড়িটিতে। নতুন বাড়ি এটি। পুরনো বাড়িটা 7 তলা, ওটা পুরোটাই ভাড়া দেওয়া হয়েছে। বিভার আর তার মায়ের শখ পূরণের জন্যই এ বাড়িতে অবস্থান। বিভার বাবা বিভাকে নিয়ে এসেছে বাড়িটিতে। বিভা কিছুক্ষণ পুরো বাড়িটিতে চোখ বুলিয়ে দেখল। তারপর রুমে ঢুকেই সব ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো রুমটা। কিছুক্ষণ বসে থাকার পর বাবা রুমে এসে বলল, তোর যা যা আছে সব এই রুমেই আছে, কিছুই বদলায়নি, শুধু তুই মানুষটাই ছিলি না। রুমটা কে পরিষ্কার করেছে বাবা? 3 বছরে তো এত পরিষ্কার থাকার কথা না একটা রুম, এত নিট আর ক্লিন। এগুলো তোর মা কাজের লোক দিয়ে পরিষ্কার করিয়েছে। মা আমার সাথে কথা বলবে না বাবা? মাকে কেন লাগবে? আমি আছি কিসের জন্য? তোর মায়ের কোনো কথা বলতে হবে না, থাকুক পরে নিজের মান সম্মান নিয়ে। এভাবে বলো না বাবা, মা যা করেছে তা সব মা বাবারাই করে। আমি ভুল করেছি, তাই মা আমার উপর রেগে আছে। সব ঠিক হয়ে যাবে। মশিউর সাহেব চুপ করে রইলেন। এর মাঝেই বিভা বলে উঠল, বাবা একটা কথা বলার ছিল। বল। আমি সবুজকে ডিভোর্স দিতে চাই, যত তাড়াতাড়ি পারি সম্পর্কটা মিটমাট করে ফেলতে। এভাবে ঝুলে থাকতে আর পারবো না। তুই যা ভালো ভাবিস তাই কর, আমি তোকে কোনো বাধা দিব না। তাহলে কালকে ব্যবস্থা করো সব কিছুর, আমি জীবনটাকে নিজের মতো গুছিয়ে নেব। অবশ্যই পারবি। আমি তাহলে কালকেই কথা বলছি আর সব কাগজপত্র ঠিক করছি। বিভা এসেছে প্রায় 2 দিন হলো। এর মধ্যে ডিভোর্সের কাগজপত্র সব কিছু পাঠিয়ে দিয়েছে সাইন করে। জীবনে বিশ্বাসটা খুব প্রয়োজনীয় জিনিস। সম্পর্কে যখন একবার বিশ্বাস ভেঙে যায় তখন সব শেষ হয়ে যায়। ভালোবাসাও তখন আস্তে আস্তে মানুষের মন থেকে সরে যায়। বিভা নিজের মনে কল্পনা করতে লাগলো আর ভাবতে লাগলো। সবুজের কথাগুলো, হ্যাঁ এগুলো সবুজই বলেছিল তাকে। সবুজই তাকে সাহস দিয়ে বলেছিল, একবার হাতটা ধরে এগিয়ে এসো। বিশ্বাস করো, কখনো তুমি ঠকবে না। আমি তোমাকে কখনো ঠকাবো না। কত সুন্দর করে সবুজ তাকে বুঝিয়ে বলতো কথাগুলো। বিভার অবুঝ মন যখন ভাবতো পরিবার নিয়ে, তখন সবুজই বলতো সব। সেই মানুষ কি করে এক মুখ দিয়েই এমন করে আবার অন্য কথা বলে। বিভা ভাবতে ভাবতে হেসে দিল। আশ্চর্য, পাগল হলো নাকি সে? পরে ভাবলো, হাস্যকর তো বটে, অদ্ভুত না? বিভা চিন্তা করতে লাগলো। এসব ভেবে তার কাজ নেই। বিভার ফোনে কল আসতেই দেখলো সবুজের ফোন। বিভা ফোনটা সুইচ অফ করে ফেলল। সবুজ কাল রাতে ডিভোর্স লেটার পাওয়ার পরই তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে, কিন্তু বিভা কিছুই বলেনি। উত্তরে শুধু বলেছে, চরিত্রের দোষ দিয়ে বের করেছ বাড়ির থেকে। এবার একজন সৎ মা বোনের কথা শুনে মাসে মাসে শ্বশুর বাড়ি থেকে টাকা দেয় এমন কাউকে ঘরে তুলে নিয়ে এসো। কিন্তু দয়া করে ওই মেয়েটাকে গর্ভাবস্থায় বাড়ি থেকে পালাতে না হয়। মানে খুন করার পরিকল্পনা করাটা অন্তত করো না। আর তোমার নিজের সন্তানের তো একদমই না। আমি খুন করতে চেয়েছি? কি বলতে চাও এসব? প্রশ্নটা আমাকে করো না, বিবেককে করো, উত্তর পেয়ে যাবে। রাখলাম। সবুজ বিভার কথাগুলো শুনে কিছুটা অবাক হলো। পরে আবার রেগে গেল সে। মেয়েটা তাকে খুনি বলল। বিভার এমন হুট করে ডিভোর্স দেওয়াটা তার হজম হচ্ছে না। এতটা পরিমাণ সাহস একটা মেয়ের। পরে আবার ফোন করলো, ফোনটা বন্ধ। মায়ের সঙ্গে কথা বলার পর বিভার প্রতি রেগে উঠল সে। মায়ের কিছু কথা শুনে সে ডিভোর্স পেপারে সাইন করে দিল। রাখবে না সে বিভাকে। এনজিওতে যোগ দিয়েছে বিভা। উদ্দেশ্য নিজেকে একটু ব্যস্ত রাখার। বাসায় বসে থাকলে সারা দিন তার অবচেতন মন সবসময় বাচ্চাটার কথা ভাবে। বাচ্চাটার একটু একটু করে বেড়ে উঠছিল। ওকে নিয়েই তো সারাটা জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারত, কিন্তু সেই সন্তানও আজ নেই। বিভা সেসব থেকে নিজেকে আড়াল করার জন্যই এনজিওতে জয়েন দিয়েছে। ছোটখাটো একটা এনজিওতে জয়েন দিয়েছে বলেই আজ বিভার বাইরে আসতে হয়েছে। এনজিওর কাজ কিছুটা টাফ। বাইরে বেরিয়ে কত অসহায় শিশুদের কাছে তাকে ঘুরতে হয়। শরীরে দুর্বলতার ছাপ নিয়ে ঘুরছে সে। পুরো শরীরই দুর্বল, তবুও সে ঘরে থাকবে না। রাতটুকু তার জন্য কেমন বিষাক্ত রূপ ধারণ করে। এই কটা দিন সে কতখানি বালিশ ভিজিয়েছে চোখের জল দিয়ে, তা হয়তো কেউ দেখেনি।
কিন্তু সে তো জানে ভিতরে ভিতরে কতটা সে গুমড়ে মরে। জানালার গ্রিল ধরে ফোনে কথা বলছে বিভা। একটু আগে সে বাড়িতে ফিরেছে। ফোনের অপর প্রান্তে রায়হানের মা কথা বলছেন। সবুজ বাড়ি ফিরে রায়হানকে অকারণে মেরেছে, সঙ্গে রায়হানের সঙ্গে বিভার সম্পর্কে নানা ধরনের মন্তব্য করেছে। সবই তিনি বলতে লাগলেন। বিভা এগুলো শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। দীর্ঘশ্বাসই তো তার এখন সঙ্গী। একটা মানুষ কতটা বদলে গেলে আর কতটা খারাপ হলে এইভাবে না জেনেই মন্তব্য করতে পারে। সবুজ রায়হানকে জড়িয়ে এই ধরনের কথা বলবে সে ভাবতে পারেনি। কথা বলতে বলতে তিনি হঠাৎ প্রশ্ন করলেন, আর কি ফিরবে না সবুজের সংসারে? তুমি তো সবুজকে ডিভোর্স দিয়ে দিচ্ছ। বিবার উত্তর ছিল, ভেঙে যাওয়া জিনিস হয়তো জোড়া দেওয়া যায়, বিশ্বাস আর কখনো জোড়া দেওয়া যায় না চাচি। এভাবে সম্পর্কটা শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। আল্লাহ তোমাকে সুখে রাখুক মা। আল্লাহ বিচার করবে, দেখো ওদের কারোরে আল্লাহ সুখে রাখবে না। তোমার মতো সরল মাইয়াটার সাথে যারা এমন করছে তারা কোনো দিন সুখে থাকতে পারবে না। দেখো তুমি ও নিজের জীবনে সুখে শান্তিতে ঘর করতে পারবে। বিভা প্রত্যুত্তরে হেসে দিল। এ জীবনে মানুষ কেন বারবার সুখের কথাটা উচ্চারণ করে? জীবনে সুখের জন্য বিয়েটাই কি সব? বিভা ফোনটা কেটে দিয়ে এগিয়ে এসে সোফায় বসে পড়ল। খানিকটা অশান্ত মনকে শান্ত করার জন্য বিভা গান ছেড়ে দিল। খানিকটা প্রশান্তির প্রয়োজন এই মুহূর্তে। এই কষ্টের মুহূর্তটাকে ভুলতে হলে কিছুটা প্রশান্তি দরকার। দেখতে দেখতে মাসখানেক পেরিয়ে গেছে বিভার এই বাড়িতে আসার পর। বিভার মা নিজেই বিভার সামনে আসেন না কথা বলতে। বিবাহ বাইরে বাইরে সারাদিন কাটিয়ে দেয়। বাড়িতে যাওয়ার তার কোনো ইচ্ছে নেই। সারাদিন বাইরে থেকে রাতটা তার বাড়িতেই কাটে। কখনো সময় করে ভার্সিটিতে যেতে হয় তাকে। সময়টাকে নিজের মতো কাটাচ্ছে। বাড়িতে এলে বাবাই তাকে সময় দিচ্ছে। মায়ের সঙ্গে কথা বলতে চাইলে মা কিছুটা ইচ্ছে করে পাশ কাটিয়ে যান। মনে হয় তার ভিতরে রাগের পরিমাণ কিছুটা এখনো আছে। এই তো সেদিন ডাইনিং টেবিলে বসে বাবার সঙ্গে কথা বলতে বলতে বিভা মাকে ডেকে বলল, মা তুমি আমাদের সাথে খাবে না? উত্তরে তিনি কিছুই বললেন না। চুপচাপ বাবা মায়ের খাবার বেড়ে পাশের রুমে চলে গেলেন। বিভা মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে এবং একটা দীর্ঘশ্বাস ফেলল। আশা অবধি না সে কথা বলেছে, না মা কথা বলছে। বিভা কি করবে কিছুই বুঝতে পারছে না। বাবারও মায়ের ওপর একটা তীব্র রাগ আছে। সেটা বিভার বাবার মুখ থেকে শুনেছে, আর রাগটা তাকে ঘিরেই আছে। বিভা কোনো রকমে খাবার খেয়ে উঠে আসলো। গলা দিয়ে আর নামবে না। পাড়া প্রতিবেশীদের মধ্যে একটা নিত্যদিনই নতুন নতুন টপিক থাকে। পাড়ায় কিছু ঘটলেই এ ঘর থেকে ও ঘরে একটা হইচই পড়ে যায়। বিভার ফিরে আসা নিয়ে কিছুটা আলোচনা হলেও কমে গিয়েছিল। এখন আবারও সেই কথা উঠেছে। কিন্তু এবার বিভার বিয়ে নিয়ে। বিভার কি বিয়ে হবে না? ডিভোর্সি মেয়েদের নাকি এখন নতুন একটা নিয়ম বের করেছে, শর্ট ডিভোর্সি আর লং ডিভোর্সি। শর্ট ডিভোর্সি মেয়েদের বিয়ে করতে অসুবিধা নেই, লং ডিভোর্সি মেয়েদের বিয়ে করতে অসুবিধা। রিসেন্ট বা 1-2 বছরের মধ্যে ডিভোর্স হয়েছে, এদের তাড়াতাড়ি বিয়ে দিলে ভালো, পরে নাকি ভালো ছেলে পাওয়া যায় না। এখন সবার মুখে সেটাই চলছে, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে। পাত্র দেখতে শুরু করেছেন বিভার মা। কথাগুলো মিথ্যে না, ইদানিং তাই হচ্ছে। বিভার জন্য আজ একটি বিয়ের ঘর নিয়ে আসছে ঘটক। ছেলের আগে একবার বাগদান হয়েছিল, সব ঠিক ছিল, কিন্তু সমস্যাটা ছিল মেয়েটাকে নিয়ে। মেয়েটা বিয়ে ঠিক হওয়ার মধ্যেই পছন্দের ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। বিভার জন্য অন্তত খারাপ হবে না। ছেলের পক্ষ থেকে ডিভোর্সেও কোনো সমস্যা নেই, শুনেই তিনি রাজি। এসে দেখে যাক মেয়েকে। মেয়ে তো তার দুর্বল নয়, যথেষ্ট স্বাবলম্বী। বিভারও কিছুটা কাজ কমেছে। কাজ সেরে বাড়িতে এসে দেখলো মা সব গুছিয়ে নিচ্ছে। বিভা আসতেই তিনি ডেকে বললেন, রেডি হয়ে নে, লোক আসছে দেখতে। বিভা কিছুটা অবাক হয়ে বলল, কারা দেখতে আসছে? আর কেন? তোকে দেখতে আসছে। ছেলে ভালো একটা কোম্পানিতে আছে। ছেলেরা একটা নরম মনের মেয়ে চায়, আর কিছুই চায় না। মা, আমি এই মুহূর্তে কোনো বিয়ে করতে পারবো না। বিয়ের কথা বললেই বিয়ে হয়ে যায় না, রেডি হয়ে নে। বিভা মায়ের কথা মতো পরিপাটি হয়ে সেখানে গেল।
রুমে প্রবেশ করে সে খানিকটা লজ্জিত হয়ে পড়ল। ছেলের সঙ্গে এসেছে তার বাবা মা, বোনের জামাই। এত লোকের সামনে বিভা কিছুটা অস্বস্তি নিয়ে বসলো। এতগুলো লোক তার দিকে চেয়ে আছে। বিভা কারোর মুখের দিকে ভালো করে তাকাতে পারল না। উপস্থিত লোকজনদের একজন একজন করে কথা বলছেন। বিভা মাথা নিচু করে সব উত্তর দিয়ে যাচ্ছে। ইচ্ছের বিরুদ্ধেই সব করতে হচ্ছে তার, চুপচাপ সব শুনে যাচ্ছে। উপস্থিত সবাই যে বিভার মায়ের আতিথেয় তার বিভাকে পছন্দ হয়েছে তার কিছুটা মনে হলো ছেলের বাবা আর ছেলের বোন জামাইয়ের কথায়। বিভা অস্বস্তি নিয়ে উঠতে চাইলেও পারছে না। অনেক সময়ের পর ছেলের পক্ষ থেকে তার দুলাভাই বলে উঠলেন, আপনি এখন ভিতরে যেতে পারেন। স্বস্তি পেয়ে উঠে চলে গেল বিভা। বিরক্ত লাগছে তার, এভাবে পাত্রপক্ষের সামনে বসে তাকে তাদের কথার কত জবাব দিতে হয়েছে। ড্রয়িং রুম জুড়ে কথা চলছে। এর মধ্যেই ছেলেকে বিভার রুমে পাঠিয়ে দেওয়া হলো। বিভার রুমে এসে ছেলেটি একটি চেয়ারে বসে পড়ল। বিভা পাশে থাকা সোফায় বসতেই ছেলেটি গলাটা পরিষ্কার করে নিল। বিভা মাথা নিচু করে রেখেছে। ছেলেদের সঙ্গে কথা বলার ইচ্ছে নেই। যা ছিল ওই একজনের জন্যই ছিল। ওই একজনকে সে মন থেকে মেনে নিয়েছিল। বিভা কোনো কথা বলছে না। ছেলেটিও মনে হয় অস্বস্তিতে পড়েছে। সে কিছুটা নিচু গলায় বলল, আপনার নামটা কি? নাম তো ওই রুমে বলেছি একবার, আবার বলতে হবে? কি করব বলুন? ওখানে আপনি ছাড়াও আর 4 জন ছিলেন, যাদের কথার কারণে আমি কিছু শুনতে পাইনি। বিভা কিছুটা চমকালো, কারণ ছেলেটি তথাকথিত ভদ্র ভাষায় মাথা নিচু করে রাখেনি। এখানে এসে ছেলেটি মাথা উঁচু করে তার সামনে মুচকি মুচকি হাসছিল। এখন একদম হাসতে হাসতে বলল। বিভা কিছু বলল না। এবার ছেলেটি বলে উঠল, আপনার কোনো সমস্যা না হলে একটা কথা বলবো। বলুন। আমার মনে হয় আপনি এই বিয়েতে রাজি নন। কেন মনে হলো আপনার? কারণ আপনার মুখটা কেমন চুপসে গেছে, অনেকটা রাইসার মতো। আমি যখনই ওর সঙ্গে কথা বলতে চাইতাম ও ততদিনই মন খারাপ করে বসে থাকতো। আপনাকে কে বলল মন খারাপ করে বসে থাকলে মেয়েরা অসন্তুষ্ট থাকে? সচরাচর সব মেয়েই তো এভাবে থাকে। তাহলে আপনি কিভাবে বুঝবেন তার মনের অবস্থা? কথাটা মন্দ নয়, তবে আমার মনে হলো। আচ্ছা যাই হোক, আপনার একটা জিনিস আমার ভালো লাগলো। তা হলো আপনি অন্য মেয়েদের মতো চুপ করে সাধু সেজে বসে থাকেননি, একদম শক্ত জবাব দিচ্ছেন। বিভা খুব একটা কথা বলল না। ছেলেটি এবার বলল, একটা জিনিস লক্ষ্য করেছেন? আশা অবধি আমি এত কথা বললাম, আপনি কিছুই বললেন না। তার মানে আপনি রাজি নন এই বিয়েতে? আমার ধারণাই ঠিক। বিভা শক্ত চোখে তাকিয়ে রইল ছেলেটির দিকে। ছেলেটির মা বিভার মায়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, আপনার মেয়ের নাকি কি সমস্যা ছিল? কি সমস্যা ছিল ওর? শাশুড়ির সঙ্গে বনিবনা হতো না, নাকি জামাইকে পছন্দ করতো না? আসলে আমার মেয়ে একটা ভুল করেছিল। মেয়েটা খুব ছোট ছিল তো, না বুঝে বিয়ে করেছিল। সেই সংসারে তার শাশুড়ি বা ননদ কেউ সুবিধা ছিল না। পালিয়ে বিয়ে করেছিল, মানে প্রেমের বিয়ে ছিল। জি আপা। মহিলা কিছু একটা ইশারা করলেন মেয়ের জামাই আর তার স্বামীকে। প্রায় 10 মিনিট পর উঠে পড়লেন তারা। বিভার রুম থেকে ছেলেটিকে ডেকে আনলেন। বিভা এতক্ষণে ছেলেটির নাম শুনতে পারল। ছেলেটির নাম সায়েম। সায়েম ছেলেটা বিভার মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হেসে চলে যাচ্ছে। বিভাকে ডেকে তারা কথা বলে চলে যাচ্ছে, কিন্তু সায়েমের মা বিভাদের সঙ্গে আর বেশি কথা বললেন না। তাদের বিদায় করে বিভা বারান্দায় এলো। গাড়িতে ওঠার আগে সায়েমের মা খুব কড়া স্বরে বলে উঠলেন, মানসম্মান নিয়ে টানাটানি হবে এমন মেয়েকে বিয়ে করালে মেয়ের অভাব পড়ে নাই। যে মেয়ে মা বাবারে না জানায় অন্য ছেলের হাত ধরে পালিয়ে বিয়ে করে, সেই মেয়ে স্বামী সংসার ফালাইয়া পরপুরুষের সঙ্গে চলে যেতে দ্বিতীয়বার ভাববে না। বিভা চট করে বারান্দা থেকে সরে গেল। ছি, কি একটা লজ্জা। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।